আমাদের চ্যানেলের সমস্ত রকম নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। গল্পটিতে আজ মঞ্জিল সেনের লেখা গল্প আলমারি। মঞ্জিল সেন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট রহস্য রোমাঞ্চক এবং ভৌতিক গল্পের লেখক। তিনি মূলত ছোটদের পত্রপত্রিকা, বিশেষ করে সন্দেশ পত্রিকায় লিখে পরিচিতি লাভ করেন এবং তার 40টিরও বেশি প্রকাশিত বই রয়েছে। তার সৃষ্ট ভৌতিক কাহিনীগুলিতে অশরীরী আত্মার উপস্থিতি ও শিহরণ জাগানোর পরিবেশ নিখুঁত বর্ণনা থাকে। শুরু হচ্ছে আলমারি। প্রথম থেকেই কেন জানি কাঠের আলমারিটাকে আমি সুনজরে দেখিনি। কুচকুচে কালো রঙের প্রকাণ্ড আলমারিটাকে আমার মনে কেমন যেন একটা অস্বস্তি সৃষ্টি করেছিল। প্রমীলাকে অবশ্য এ কথা কিছু বলিনি, বলাটাও বৃথা। পুরনো আসবাবপত্রের উপর দারুণ ওর ঝোঁক। বিশেষ করে যদি কোনো বনেদি ঘরের হয় তবে তো কথাই নেই। খবরের কাগজের নিলামের পাতাটা ও আগাগোড়া পড়বে, তারপরেই মনের মতো জিনিসের উল্লেখ থাকলে সেখানে ছুটে গিয়ে সেটা কেনা না পর্যন্ত ওর যেন স্বস্তি নেই। মেহগনি কাঠের দুপাল্লা আলমারি, প্রায় 7 ফুট উঁচু, কাঠের গায়ে সূক্ষ্ম কারুকার্য। আমার দৃষ্টি হঠাৎ ডান দিকের পাল্লার উপর স্থির হয়ে গেল। একটা অদ্ভুত অনুভূতিতে আমার সর্বাঙ্গে যেন শিরোহণ বয়ে গেল। 5 জন কুলি করে অনেক কায়দা কসরত করে আলমারিটাকে দোতলায় তুলছিল। আমার মনে হচ্ছিল ফাঁদে পড়া একটা জন্তু যেন সর্বশক্তি দিয়ে ওদের সঙ্গে জুটছে। সিঁড়ির মাঝপথের ডান পাল্লার সামনে যে কুলিটা ছিল সে যেন চমকে গিয়ে পা হড়কালো। আলমারিটা প্রায় পড়েই যাচ্ছিল, কোনো মতে কুলিটা সামলে নিল। ওটাকে দোতলার বাম প্রান্তের শেষ ঘরটায় রাখার পর সেই কুলিটা আলমারির ডান পাল্লাটা একটু ফাঁক করে ভেতরে উকি মেরে কি যেন দেখবার চেষ্টা করল। আমি তাকে লক্ষ্য করেছি। এটা দেখে সে একটু থতমত খেল। আমার জিজ্ঞেসু দৃষ্টির দিকে তাকিয়ে সে আমতা আমতা করে বলল, ভেতর থেকে যেন একটা শব্দ শুনতে পেলুম। সে তাড়াতাড়ি পাল্লাটা বন্ধ করে দিল। আমার কেমন যেন একটা খটকা লাগলো। ওকে চেপে ধরলাম। লোকটি সামান্য ইতস্তত করে বলল, বাবু, অর্ধেক সিঁড়ি ভেঙে ওঠার পর আমার মনে হলো যেন একটা শব্দ, বাচ্চার গলা শব্দ বলেই মনে হলো, আলমারির ভিতর থেকে আসছে। আমারই মনে হয় ভুল, শব্দটা হয়তো অন্য কোথাও থেকে আসছে। ওরা যেন তাড়াতাড়ি পালাতে পারলে বাঁচে। টাকা পয়সা মিটিয়ে দেবার পর দুমদাম করে সব সিঁড়ি ভেঙে নেমে গেল। প্রমীলা যথারীতি বেরিয়েছিল। নানান মহিলা সমিতির সঙ্গে যুক্ত থাকায় দিনের অধিকাংশ সময়টা ওকে বাড়ির বাইরেই কাটাতে হয়। আমি নিচে বসবার ঘরে গিয়ে সোফায় বসলাম। বসে একটা সিগারেট ধরালাম। এমন সময় আমার 10 বছরের মেয়ে খুকু স্কুল থেকে বাড়িতে ফিরল। ঘরে ঢুকেই ও নাক কুচকে বলে উঠল, কিসের গন্ধ বাবা? আমি দেখলাম ও দৃষ্টিটা সিঁড়ি দিয়ে উপর দিকে উঠে যাচ্ছে। আমি কিন্তু কোনো গন্ধই পাচ্ছিলাম না। তবু ওর মনের ভাবটা বুঝতে আমার কষ্ট হলো না। যে অস্বস্তিটা আমার মন থেকে দূর হয়ে গিয়েছিল সেটা আবার ফিরে এলো। আমার মনে হলো খুকুকে ওই কোণের ঘরে যেতে দেওয়া উচিত হবে না, কিন্তু কি যুক্তিতে ওকে এসব কথা বলবো? ব্যাপারটাকে লঘু করবার জন্য আমি বলে উঠলাম, হয়তো যে কাঠের আলমারিটা এসেছে সেটা থেকেই গন্ধ আসছে। তুমি ওসব কিছু ভেবো না, আমার কাছে এসো। আজ না হোক কাল তো আলমারিটা ও দেখবি, সুতরাং লুকোচুরি করে লাভ নেই।
খুকু কিন্তু আমার কাছে আসলো না। খুকু আলমারির কথা শুনেই উত্তেজিত হয়ে উঠল। লাফিয়ে 2-3টে সিঁড়ি টপকে উপরে উঠতে লাগলো। আমিও তাড়াতাড়ি ওর পিছনে ছুটলাম। এই খুকু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, খুকু পড়ে যাবে। আমার মন বলছিল ওকে একা আলমারির কাছে যেতে দেওয়াটা ঠিক হবে না। সিঁড়ি দিয়ে উপরে উঠে দোতলা ঘরের বারান্দার বাঁ দিক মোড় নিতেই আমার চোখে পড়ল খুকু ওই ঘরের দোরগোড়ায় থমকে দাঁড়িয়েছে। আলমারিটার দিকে ও যেন সম্মোহিত এর মতো তাকিয়ে আছে। আমি পা টিপে টিপে ওর পেছনে দাঁড়ালাম। আলমারিটার দিকে তাকিয়ে আমার মনে হতে লাগলো যেন ওটা হিংসুটে দৃষ্টি নিয়ে খুকুর দিকে নিঃশব্দে তাকিয়ে আছে। আর এই প্রথম একটা ক্ষীণ গন্ধ আমার নাকে এসে লাগলো। গন্ধটা কটু নয়, ঠিক ভাষায় প্রকাশ করাও সম্ভব নয়। তবু আমার মনে হতে লাগলো গন্ধটা যেন পার্থিব নয়। খুকুও সেই গন্ধটা টের পাচ্ছিল। দুপা পিছিয়ে ও বলল, কি বিচ্ছিরি গন্ধ, তাই না? আমি সহজ হবার চেষ্টা করলাম। ওই পুরনো আলমারি বোধহয় অনেক দিন ধরে গুদামে পড়েছিল, তাই একটা গন্ধ হয়েছে। ও কিছু না, তুমি চলো আমার সঙ্গে চলো। গন্ধটা ক্রমেই যেন তীব্র হয়ে উঠেছে। পর মুহূর্তে একটা ব্যাপার আমার কাছে পরিষ্কার হয়ে গেল। গন্ধটা কাঠের আলমারি থেকে আসছে ঠিকই, তবে যেন ডান দিকের পাল্লার ভেতর থেকে, বন্ধ পাল্লার ভেতর থেকে যেন দমকে দমকে গন্ধটা আসছে। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। একটা নিষ্ঠুর আক্রোশে এক হ্যাচকা টানে ডান দিকের পাল্লাটা খুলে ফেললাম। পর মুহূর্তে আমি সমস্ত শক্তি দিয়ে পাল্লাটাকে ঠেলে বন্ধ করবার চেষ্টা করলাম। খুকুকে কিছুতেই ভিতরটা দেখতে দেওয়া যাবে না, কিন্তু পাল্লাটা কোথায় যেন আটকে গেছে, কিছুতেই বন্ধ হচ্ছে না। আমি স্পষ্ট বুঝতে পারলাম খুকু আমার পিছনে এসে দাঁড়িয়েছে। আমি ওর পায়ের শব্দে পিছন ফিরে তাকালাম। তারপরেই আবার মুখ ফেরালাম পাল্লার দিকে। পাল্লার ফাঁক দিয়ে ডান দিকের একটা ফাঁকা গহ্বরের মতো দেখা যাচ্ছে। আগেই বলেছি, আলমারিটা প্রকাণ্ড, চওড়া অনেকটাই। ভেতরে 2টো ভাগ, বাঁ দিকে কাপড় চোপড় রাখার তাক আর ডান দিকে তাক কম। 2টো তাকের মধ্যে অনেকটাই ব্যবধান। জামা কাপড় টাঙিয়ে রাখার জন্য এই ব্যবস্থা রাখা হয়েছে। তাকগুলো বেশ চওড়া, আমি হলফ করে বলতে পারি। পাল্লাটা খুলেই বন্ধ করার জন্য আমি যে সজোরে চাপ দিয়েছিলাম, সেই সামান্য সময়টুকুর মধ্যেই ডান দিকে একটি বাচ্চা মেয়ের জড়সড় অস্পষ্ট মূর্তি আমার চোখে পড়েছিল। কিন্তু দ্বিতীয়বার আমি আর কিছু দেখিনি। আলমারিটা ফাঁকা। আমি কি তবে ভুল দেখলাম, নাকি সবটাই আমার চোখের ভুল? যাই হোক, পাল্লাটা বন্ধ করে দিয়েই আমি খুকুর দিকে ফিরে দাঁড়ালাম। আমার চোখে চোখ পড়তেই ও মুখ ফিরিয়ে নিল। খুকুও কি তবে ওটা দেখেছে নাকি? ওর ব্যবহারে আমি চিন্তিত হয়ে উঠলাম। ও যদি ভয় পেয়ে ঘর থেকে দৌড়ে পালাতো, তাহলে ঘটনার পরিপ্রেক্ষিতে সেটাই স্বাভাবিক আচরণ। কিন্তু ও আমার কাছ থেকে যেন কিছু লুকোতে চাইছে, অথচ আমার উপরেই ওর টানটা বেশি। মাকে যা না বলে, আমার কাছে তো ওকে এটা বলা চাই। এই নিয়ে আমরা বাপ বেটিতে নিজেদের মধ্যে কত একসময় কৌতুক করেছি তার হিসেব নেই। আমি প্রমীলার কাছে
কিছু খুলে বললাম না। কি বা বলবো, বলার কিছু নেই। ওই আলমারিটা ঝেড়ে মুছে পরিষ্কার করতে লেগে গেল। কোনো রকমের স্বাভাবিক অস্বাভাবিক কিছুই ওর চোখে পড়ল না। খুকুও যেন একটু বেশি উৎসাহ নিয়ে মায়ের কাজে সাহায্য করতে লাগলো। আলমারিটার উপর ওর একটা তীব্র আকর্ষণ অনুভব করে আমি খুব অস্বস্তি বোধ করতে লাগলাম। প্রথম দিন যে বিচিত্র গন্ধটা আমি আর খুকু অনুভব করেছিলাম, পরে কিন্তু তা আর পাইনি। প্রমিলাও আলমারিটা পরিষ্কার করার পর আর ওটাতে হাত দেয়নি। ওর ওটা স্বভাব, একটা জিনিস নিয়ে 2-3 দিন মেতে উঠবে, তারপরেই আবার অন্য কিছু নিয়ে মাতবে। এটা ওর স্বভাব। কয়েকটা দিন কেটে যাবার পর আমার মনে হতে লাগলো সমস্ত ব্যাপারটাই আমার কল্পনা। তবু খুকু একা একা ওই ঘরে গিয়ে থাকুক, এটা আমার মনোপ্রুত হলো না। সপ্তাহখানেক পর আমি একদিন অফিস থেকে ফিরে টেবিলের উপর একটা চিরকুট পেলাম। প্রমিলা লিখেছে, নারী কল্যাণ সমিতির একটা জরুরি মিটিংয়ে আমাকে যেতে হবে, রাতে ফিরতে দেরি হবে। খুকু পাশের বাড়ি মনির সঙ্গে খেলা করতে গেছে, ওর কাছে বাইরের দরজার একটা চাবি আছে। খুকু পাশের বাড়িতে আছে মনে করে আমি জামা কাপড় ছেড়ে ড্রয়িং রুমে একটা বিলিতি জার্নাল নিয়ে বসলাম। ও যে একা একা বাড়ি নেই, এই কথাটা ভেবে আমি বেশ নিশ্চিন্ত বোধ করলাম। হঠাৎ উপর থেকে টুকরো টুকরো কথা ভেসে আসতেই আমি কান খাড়া করলাম। 2 ছোট মেয়ের কণ্ঠস্বর। এতটুকু ভুল নেই, খুকু তার বন্ধুকে নিয়ে উপরে খেলা করছে, কিন্তু ওর খেলার ঘর তো নিচে। আগে কখনো ওকে আমি বন্ধুদের নিয়ে উপরে যেতে বা খেলা করতে দেখিনি। ওরা কি করছে দেখবার জন্য আমি সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলাম। সিঁড়ির শেষ ধাপে পৌঁছতেই ওদের তীক্ষ্ণ কণ্ঠস্বর আমি শুনতে পেলাম। তুই আমাকে কেন লাগে? 2 যেন ঝগড়া করছে। ভালো লাগে না। পর মুহূর্তে খুকু কিকিয়ে কেঁদে উঠল। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে দৌড়ালাম। কান্নার শব্দটা আসছে সেই কোণার ঘর থেকে। এক ধাক্কায় ভেজানো দরজা খুলে ফেলতেই আমার চোখে পড়ল খুকু আলমারিটার সামনে হাঁটু গেড়ে বসে আছে। ওর 2 চোখে জল, ব্যথায় মুখ নীল হয়ে গেছে। আমি ওকে তুলে ধরে বললাম, কি হয়েছে খুকু? তুমি কাঁদছো কেন? কে মেরেছে তোমাকে? বলো। আলমারিটা আসার পর থেকে আমাদের 2জনের মধ্যে যে একটা সংকোচ ও বাধার প্রাচীর সৃষ্টি হয়েছিল, ক্ষণিকের জন্য তা যেন দূর হয়ে গেল। ও আমার 2 হাতের মধ্যে ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে বলল, ও পাল্লা দিয়ে আমার আঙুল চেপে দিয়েছে। খুকুর ডান হাতের আঙ্গুলগুলির উপর একটা লাল দাগ আমার চোখে পড়ল। আমি আস্তে আস্তে ব্যথা পাওয়ার জায়গায় আঙ্গুল বুলোতে বুলোতে বললাম, কে চেপে দিয়েছে খুকু? বলো, কে চাপ দিয়েছে? ওই তো রানু। কথাটা বলেই ও থমকে গেল, যেন মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। অনিশ্চিতভাবে ও আমার মুখের দিকে তাকালো, তারপর অনেকটা ভয়ে ভয়ে আলমারির ডান পাল্লার দিকে, যেন গোপন কথা ফাঁস করে মহা অপরাধ করে ফেলেছে। আমি এক ঝটকায় পাল্লাটা খুলে ফেললাম। ভেতরে ফাঁকা। রানু কে? আমি হালকাভাবে প্রশ্ন করলাম, কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম আমাদের 2জনের মধ্যে প্রাচীরটা আবার খাড়া হয়ে গিয়েছে। খুকু উত্তর দিল, না না
না না, কেউ নয়। প্রমীলাকে কথায় কথায় বললাম, দেখো তুমি যখন বাইরে বেরো আমিও তো অফিসে চলে যাই, তো বাড়িতে খুকু একা থাকে। যখন তুমি বেরিয়ে যাবে তখন তখন খুকুকেও সঙ্গে করে নিয়ে যাও। একা একা ওর বাড়িতে থাকা উচিত নয়। প্রমীলা আমার কথাটা উড়িয়ে দিল। ও বলল, ওসব সভা সমিতিতে কুকুর মোটেই ভালো লাগবে না, বরং বাড়িতেই থাক, ও বেশি নিরিবিলিতে খেলবে। আমি একবার ভাবলাম প্রমীলাকে সব খুলে বলি, কিন্তু ভেবে দেখলাম ফল হবে উল্টো। ও মনে করবে আমার মস্তিষ্কে বিকৃতি ঘটেছে। তাই নিরস্ত হলাম। আলমারিটা বিক্রি করে দেবার কথা তুলতেই প্রমীলা এমন ক্ষেপে গেল যে আমাকে চুপ করতেই হলো। আমি শান্তপ্রিয় মানুষ, বাদানুবাদ যথাসম্ভব এড়িয়ে চলাটাই পছন্দ করি, বিশেষ করে প্রমীলার তিরক্তি মেজাজকে। সত্যি কথা বলতে কি, আমি একটু ওকে ভয়ই করি। খুকুর বড় শখ ছিল একটা বিড়াল পুষবে। সেদিন অফিসের কথায় কথায় আমার এক সহকর্মী জানালেন তার পার্সিয়ান বিড়ালটার বাচ্চা হয়েছে, তিনি বিলিয়ে দেবেন। আমি রাতের খাবার টেবিলে বসে কথাটা পারলাম। প্রমীলা কিন্তু বিড়াল কিংবা কুকুর দু চক্ষে দেখতে পারত না। ও বলল, ছাড়ো তো, বিছানা নোংরা করবে, কি দরকার বিড়ালের বাচ্চা এনে। প্রথম থেকে ওটাকে শিক্ষা দিলে আশা করি ঘর তোর নোংরা করবে না প্রমীলা। পার্সিয়ান বিড়াল বলেই প্রমীলা বোধহয় আর বেশি উচ্চবাক্য করল না। খুকু এতক্ষণ আমাদের কথা মন দিয়ে শুনছিল। ও হঠাৎ বলে উঠল, না না, বিড়ালের বাচ্চা আনতে হবে না। আমি একটু অবাক হয়ে গেলাম। হ্যাঁ, তুমি তো বিড়ালের বাচ্চার জন্য বায়না ধরেছিলে। তাই তো আমি। ওর চোখে যেন জল চলে এলো। কোনো মতে নিজেকে সামলে বলল, তা সত্যি, কিন্তু রানুজি বিড়ালকে ভালোবাসে না। কথাটা বলেই ও যেন চুপসে গেল। ওর গাল দুটো লাল হয়ে উঠল। প্রমীলা একটু মুচকি হাসল। ছোট ছেলে মেয়েদের যে কাল্পনিক বন্ধু থাকে সেটাই যেন ও ওর দৃষ্টি দিয়ে আমাকে বোঝাতে চাইল। খুকু কোনো রকমে খাওয়া শেষ করে দোতলায় ওর শোয়ার ঘরের দিকে ছুটে গেল। আমি মনস্থির করে ফেললাম, আলমারিটা যে ভদ্রলোক বিক্রি করেছেন তার নাম সঞ্জীব চৌধুরী। আমি একদিন ছুটির দিন বিকেল করে তার সঙ্গে দেখা করতে গেলাম। আলমারির রহস্য আমাকে জানতেই হবে। ভদ্রলোক বাড়িতেই ছিলেন। আমি আমার পরিচয় দিয়ে তাকে বললাম, দেখুন সঞ্জীববাবু, আমার স্ত্রী সম্প্রতি নিলামে তার কিছু আসবাবপত্রের মধ্যে একটি আলমারিও কিনেছে। তো সেটার সম্পর্কে আপনার কাছে কিছু তথ্য জানতে এসেছিলাম। তা আপনি কিছু জানেন? ভদ্রলোক আমাকে ভেতরে নিয়ে গিয়ে বসালেন। তারপর পরিহাস তরল কণ্ঠে বললেন, আশা করি আলমারিতে ঘুণ ধরেনি। আমি তাকে আশ্বস্ত করে বললাম, না, ওটা খুব ভালো অবস্থাতেই আছে, ওটাতে কোনো প্রবলেম নেই। ভদ্রলোকের ভুরু দুটো যেন একটু উপর দিকে উঠল। তারপর তিনি গম্ভীর মুখে বললেন, সচরাচর আমরা যা চোখে দেখি তার চাইতেও কি বেশি কিছু? সত্যি কথা বলতে কি, আমিও ওটা পছন্দ করতাম না। আমার স্ত্রী তো ওটাকে আমাদের সবার ঘরে রাখতেই দেননি। পরিবারের স্মৃতি হিসেবে ওটা এতদিন বাড়িতে রেখেছিলাম। তবে স্ত্রীর মৃত্যুর পর ওটা রাখার ইচ্ছে ছিল না বলেই অকশানে দিয়েছিলাম। আলমারিটা কি আপনাদের পরিবারে অনেক দিন ধরেই আছে? তবে আমি ঠিক বলতে পারবো না। ওটা আমার এক খুড়তুতো ভাইয়ের সম্পত্তি ছিল। তার মৃত্যুর পর কিছু আসবাবের সঙ্গে ওটা আমার দখলে আসে। আমি সুযোগ পেয়ে গেলাম। জিজ্ঞেস করলাম, আচ্ছা, আলমারিটার সঙ্গে কি কোনো কাহিনী জড়িত আছে? ভদ্রলোক সঙ্গে সঙ্গে উত্তর দিলেন না। চুপ করে কয়েক মুহূর্ত কি যেন ভাবলেন। তারপর বললেন, দেখুন, লুকোচুরি করে লাভ নেই। আই শ্যাল রেদার বি অনেস্ট উইথ ইউ।
শুনেছি বছর 50 কি বা ওর কাছাকাছি কোনো এক সময় ওই আলমারির মধ্যে 10-12 বছরের একটি মেয়ের মৃতদেহ পাওয়া গিয়েছিল। 10-12 বছরের মেয়ে? আমি একটু উত্তেজিত হয়ে বলে উঠলাম, আপনি কি জানেন মেয়েটির নাম? ভদ্রলোক আমার প্রশ্ন শুনে যেন একটু থতমত খেলেন। তারপর বললেন, শুনেছি মেয়েটির নাম ছিল রানু। আমি ধরেই নিয়েছিলাম যে ওই নামটাই শুনব। তবু ভদ্রলোকের কথা শুনে আমার শিরদাঁড়া দিয়ে একটা হিম শিহরণ বয়ে গেল। ভদ্রলোক বলতে থাকলেন, আমাদের পরিবারের ইতিহাসে যতটুকু জানি বা শুনেছি, মেয়েটি নাকি তার বাবার বড় আদরের ছিল। একে বেশি বয়সের সন্তান, তার উপর মেয়েটি যখন খুব ছোট তখনই ওর মা মারা যান। তাই বাবা তার স্নেহ ভালোবাসা উজাড় করে দিয়েছিলেন তার উপর। আপনি বলছেন ওই মেয়েটির মৃতদেহই আলমারিতে পাওয়া গিয়েছিল? কাহিনীটা তাই। আশা করি আপনাদের কোনো অপ্রীতিকর কোনো অভিজ্ঞতা হয়নি। আমি লক্ষ্য করছিলাম ভদ্রলোক কথা বলার সময় যেন হোঁচট খাচ্ছিলেন, কথা খুঁজে পাচ্ছিলেন না। একটি বাচ্চা মেয়ের উদ্ভট কল্পনায় আমি প্রভাবঞ্চিত হয়েছি, এটা তাকে বলতে আমার কেমন যেন বাধো বাধো ঠেকল। তাই আমি বললাম, দেখুন, আমার স্ত্রী বলছিলেন আলমারির ভিতর থেকে তিনি একটি বাচ্চা মেয়ের গলা শুনতে পান। সর্বনাশ! ভদ্রলোক যেন আঁতকে উঠলেন। আলমারিটা পুড়িয়ে ফেলা উচিত। আমার স্ত্রীও ওই একই কথা বলতেন। কিন্তু আসল ঘটনাটা কি ঘটেছিল সঞ্জীববাবু? ভদ্রলোক শুরু করলেন, সুধাকান্ত, অর্থাৎ সেই বাবা ও মেয়ে রানুর মধুর সম্পর্কের মধ্যে প্রথম চির ধরল যখন সুধাকান্ত মেয়ের দেখাশোনা করার জন্য যে মহিলাকে রেখেছিলেন তার মোহে পড়ে গেলেন। ভদ্র মহিলার নাম ছিল সৌদামিনী। সুধাকান্ত মারা যাবার অনেক বছর পর সৌদামিনীর মৃত্যুকালীন জবানবন্দি থেকে ঘটনাটি জানা গিয়েছিল। সুধাকান্তর এক দূর সম্পর্কের ভাই ওর বাড়িতেই থাকত। তার নাম ছিল প্রাণতোষ। সে মদ্যপ ও উচ্ছৃঙ্খল। সুধাকান্ত তাকে দু চোখে দেখতেই পারতেন না, আবার ফেলতেও পারতেন না। সৌদামিনীর সঙ্গে প্রাণতোষের প্রথম থেকে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। প্রাণতোষই সৌদমণিকে প্ররোচিত করে সুধাকান্তকে বিয়ে করার জন্য। তার উদ্দেশ্য ছিল বর্ষিয়ান সুধাকান্তর মৃত্যুর পর সেই সৌদামিনীকে বিয়ে করে সুধাকান্তর সম্পত্তি ভোগ করবে। যতদিন তা সম্ভব না হয় তারা গোপন প্রণয়লীলা চালিয়ে যাবে। রানু কিন্তু প্রথম থেকেই তার বাবা যে সৌদামিনীর দিকে ঝুঁকছেন এটা সুনজরে দেখেনি। সৌদামিনীকে সে হিংসে করতে শুরু করেছিল। এক রাত্রে সুধাকান্ত যখন ব্যবসার সূত্রে বাইরে গিয়েছিলেন, রানু ঘুমের মধ্যে ভয় পেয়ে সৌদামিনীর ঘরে চলে আসে। প্রাণতোষ আর সৌদামিনীকে সে অপ্রস্তুত অবস্থায় দেখে ফেলে। কি ভয়ানক অস্বস্তিকর পরিবেশ বুঝে দেখুন। রানুর মুখ থেকে এটা জানার অর্থ হলো ওদের পরিকল্পনা, ওদের ভবিষ্যৎ চুরমার হয়ে যাওয়া। প্রাণতোষ মুহূর্ত দ্বিধা করেনি। রানুকে জোর করে বিছানায় শুইয়ে একটা বালিশ দিয়ে ওর মুখ চেপে ধরেছিল। সৌদামিনীর জবানিতে জানা যায় সে নাকি প্রাণতোষকে অনেক অনুনয় করেছিল, কিন্তু প্রাণতোষ তার কথায় কান দেয়নি। অবশ্য সৌদামিনীর এ কথাটা কতটা বিশ্বাসযোগ্য তা যাচাই করার সুযোগ ছিল না। রানুর দেহটা ওরা সুধাকান্তর স্ত্রীর ঘরে যে বড় কাঠের আলমারিটা ছিল তার মধ্যে ঢুকিয়ে পাল্লা বন্ধ করে দেয়। ওই ঘরটা প্রকাণ্ড বাড়ির এক প্রান্তে ছিল। রানুর মার মৃত্যুর পর থেকে কেউ আর ওটা ব্যবহার করতো না। সুধাকান্ত ফেরার পর তাকে দুর্ঘটনার কথা জানানো হয়। রানু নিশ্চয়ই
তার মার ঘরে গিয়ে কোনো কারণে আলমারির মধ্যে ঢুকেছিল। তারপর পাল্লাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। পাল্লাটা জোরে আটকে যাওয়ায় ও আর বেরোতে পারেনি। ওদের এই কথা বিশ্বাস না করার কোনো কারণ ছিল না। এই ঘটনায় সুধাকান্ত ভয়ানক ভেঙে পড়েন। তারপর আর 1 বছর মাত্র বেঁচে ছিলেন। এরই মধ্যে সৌদামিনীর সঙ্গে সুধাকান্তর কোনো মতে বিয়েটা হয়ে যায় এবং সৌদামিনী বিধবাও হয়। প্রচুর সম্পত্তির অধিকারিণী সৌদামিনী অল্প দিনের মধ্যেই যখন আবার প্রাণতোষকে বিয়ে করে, তা নিয়ে সমাজে খুবই হইচই পড়েছিল। আচ্ছা, রানুর মৃতদেহ আলমারির কোন দিকে ছিল? কেন ডান দিকে? সঞ্জীব চৌধুরী যেন একটু বিস্মিত হয়েই বললে। আপনি খেয়াল করে দেখবেন ডান দিকের পাল্লাটা বেশ জোর দিয়ে খুলতে হয়। আমার কাছে অবশ্য এই ব্যাপারটা অজানা ছিল না। ভদ্রলোক আবার বলা শুরু করলেন। পাপের ধন ভূতে খায়। সৌদামিনীরও জীবনে কোনো সুখ ছিল না। প্রাণতোষ জুয়া খেলে 2 হাতে টাকা ওড়াতে লাগলো। তাছাড়া তার আরও অনেক বদ স্বভাব ছিল। এসব কথা সৌদামিনী আগে জানতো না। বিয়ের পর প্রাণতোষের আসল মূর্তি দেখে সে স্তম্ভিত হয়ে যায়। প্রাণতোষ তার উপর অত্যাচার শুরু করে। ক্রমে তাকে কাল রোগে ধরে। তখনকার দিনে যক্ষার ভালো কোনো চিকিৎসাও ছিল না। মরবার আগে সৌদামিনী সমস্ত কাহিনী বলে যায়। রানুর কোনো ছবি আছে? ফ্যামিলি এর বহু পুরনো ছবির মধ্যে তারও একটি ছবি আছে, তবে তা দেখে কিছু বোঝার উপায় নেই, বিকৃত হয়ে গেছে। আমার অনুরোধে তিনি পুরনো কাগজপত্র ঘেঁটে একটা ছবি নিয়ে এলেন। ছবিটা অস্পষ্ট, তবু আমার মনে হলো ফ্রক পরা 10-12 বছরের একটি মেয়ে। আর অস্পষ্ট হয়ে যাওয়া সত্ত্বেও ছবির চোখ দুটো যেন অস্বাভাবিক উজ্জ্বল। ভদ্রলোক আবার বলতে আরম্ভ করলেন। রানু দেখতে খুব ফুটফুটে ছিল, কিন্তু তার স্বভাব নাকি মোটেই ভালো ছিল না। সৌদামিনীর টুকরো টুকরো কথা থেকে জানা যায় যে বাপের উপস্থিতিতে সে খুব ভালো মানুষ সেজে থাকত। অন্য সময় তার মূর্তি ছিল একেবারে অন্যরকম। সৌদামিনীকে আছড়ে কামড়ে নাজেহাল করে ছাড়ত। তার প্রকৃতিও ছিল খুব নিষ্ঠুর। একবার নাকি একটা বেড়ালের বাচ্চাকে দোতলা থেকে ছুঁড়ে ফেলেছিল। বেড়াল ও একেবারেই দেখতে পারত না। বাবার কাছে মিথ্যে নালিশ করে লোকজনকে শাস্তি পাওয়ানোই ওর একটা অভ্যাসে দাঁড়িয়েছিল। সৌদামিনী ওর ভয়ে সবসময় জুজু হয়ে থাকত। বাবা ওকে ছাড়া আর কাউকে সুনজরে দেখবেন এটা যেন ও সহ্য করতে পারত না। ভদ্রলোকের কথায় রানুর চরিত্রের নিষ্ঠুর ও হিংসুটে দিকটা আমার কাছে স্পষ্ট হয়ে উঠল। তাকে আমি ধন্যবাদ জানিয়ে উঠে পড়লাম। বাড়ি ফেরার পথে আমি দৃঢ় সংকল্প করলাম, প্রমীলা যাই বলুক, আলমারিটাকে বাড়ি থেকে দূর করতেই হবে। ওটার প্রতি খুকুর তীব্র আকর্ষণ আর মাঝে মাঝে রানুর নাম উচ্চারণ করার মধ্যে আমি অশুভ ইঙ্গিত অনুভব না করে পারলাম না। আমি যখন বাড়ি ফিরলাম তখন বেশ রাত হয়ে গেছে। প্রমীলা আমার জন্য অপেক্ষা করছিল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই আমি জিজ্ঞেস করলাম, প্রমীলা, খুকু কোথায়? প্রমীলা অবাক হয়ে আমার মুখের দিকে তাকালো, তারপর বলল, ঘুমাচ্ছে। রাত কটা বাজে খেয়াল আছে? আমি হাত ঘড়ির দিকে তাকিয়ে চমকে উঠলাম। রাত 11:30। প্রমীলাকে যেন একটু চিন্তাগ্রস্ত মনে হলো। ও বলল, খুকুর কি হয়েছে বলো তো? আজ সন্ধ্যে থেকে ওর হাবভাব কেন জানি আমার ভালো লাগছে না। আবার রানুর কথাও বলছিল। কি জানি কি যে হয়েছে। আমি স্থাণুর মতো দাঁড়িয়ে রইলাম। একটা অজানা আশঙ্কা আমাকে যেন গ্রাস করে ফেলতে চাইছে। প্রমীলা একটু থেমে আবার বলল,
মনে হলো ও যেন খুব ভয় পেয়েছে। কি হয়েছে জিজ্ঞেস করতে আমার 2 হাত আঁকড়ে রইল। সে ছোটবেলায় যেমন করতো। বলল রানু নাকি আবার ফিরে আসতে চায়। আমি আর অপেক্ষা করলাম না। আমার বুকের মধ্যে যেন হাঁপড় পড়ছে। টপাটপ সিঁড়ি টপকে আমি ছুট লাগালাম খুকুর শোবার ঘরের দিকে। প্রমীলাও যেন ভয় পেয়ে আমার পিছনে পিছনে ছুটল। খুকুর শোবার ঘরের দরজা খোলা, বিছানা খালি। অন্য প্রান্তে সেই ঘরের দরজাটা কিন্তু ভেজানো। আমি ছুটে গিয়ে এক লাথি মেরে দরজাটা খুলে ফেললাম। তারপরেই আলমারির ডান পাল্লা ধরে টান মারলাম। পাল্লাটা শক্তভাবে এঁটে গেছে। সমস্ত শক্তি দিয়ে দ্বিতীয়বার টান মারতেই ওটা খুলে গেল। এবার আর আমার চোখের ভুল হয়নি। ডান দিকের 2 তাকের মাঝখানের ফাঁকে আলমারির গায়ে একটা দেহ হাঁটুমোড়া অবস্থায় যেন ঠেস দেওয়া রয়েছে। আমি ওকে কোলে তুলে নিলাম। প্রমীলা তাড়াতাড়ি ঘরের সব জানলা খুলে দিল। ঠান্ডা নির্মল হাওয়া ভিতরে ঢুকতেই ছোট্ট মেয়েটি চোখ খুলল। প্রমীলা ওকে জড়িয়ে ধরে গালে গাল ঘষতে ঘষতে কান্না ভেজা গলায় বলতে লাগলো, শোনা আমার, মানিক আমার, ভগবান তোমাকে রক্ষা করেছে মা। সেই ছোট্ট মেয়েটির উজ্জ্বল 2 চোখ আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে, যেন আমি যাচাই করার চেষ্টা করছে। দুপা পিছিয়ে এলাম। এ কি? আমার বুঝতে এতটুকু দেরি হলো না যে খুকুর চোখের দৃষ্টি খুকুর নয়। সঞ্জীব চৌধুরীর বাড়িতে রানুর যে ছবি আমি দেখেছিলাম, সেই উজ্জ্বল চোখ দুটি খুকুর চোখে এখন আশ্রয় নিয়েছে। খুকুকে ভুলিয়ে আলমারিতে ঢুকিয়ে রানু অনেক দিনের বন্দি আত্মা ওর শরীরে ঢুকে পড়েছে। আর আমার প্রিয় খুকুর আত্মা এখন বোধহয় রানুর বিদেহীর মধ্যে কুমড়ে মরছে। কি ভয়ানক! খুকুর দেহটাই আছে মাত্র, কিন্তু আত্মা, মন সব রানুর। ও ও ও আমাদের মেয়ে নয়। খুকু তাড়াতাড়ি সেরে উঠল। প্রমীলার আনন্দ আর ধরে না, কিন্তু আসল ঘটনা শুধু আমিই জানি। অনেক সময় লক্ষ্য করেছি ধূর্ত চোখ দুটো আমাকেই দেখছে, যেন বিদ্রূপ করছে। আমি যে ওর একমাত্র শত্রু তা যেন ও বুঝিয়ে দিচ্ছে। প্রমীলা এবার আলমারিটাকে বিদায় করবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। আমি পাত সাজলাম। আলমারিটার মধ্য দিয়েই তো রানু খুকুকে ঠকিয়ে ওর শরীরে ভর করেছে। হয়তো ওটার মধ্য দিয়েই আবার খুকুকে ফিরে পাবো, এই ক্ষীণ আশা আমার ছিল। প্রমীলা বেরিয়ে গেলেই আমি চুপি চুপি উপরের ওই ঘরে ঢুকতাম। তারপর আলমারির ডান দিকে পাল্লাটা খুলে খুকুর নাম ধরে বারবার ডাকতাম, খুকু, খুকু, মা আমার, খুকু কোথায় গেলি খুকু? একদিন আমার স্পষ্ট মনে হলো আমি যেন খুকুর গলা শুনলাম। বাবা বাবা আমি এখানে, এখানে বাবা আমি এখানে। আর ঠিক সেই মুহূর্তে পেছনে কারো উপস্থিতি অনুভব করে আমি পিছনে তাকালাম। খুকুর দেহটা আমার ঠিক পিছনেই এসে দাঁড়িয়েছে। ওর চোখ দুটো জ্বলজ্বল করছে। মুখ থেকে সব ছন্দ আবরণ খসে পড়েছে। সেখানে ফুটে উঠেছে একটা হিংস্র উল্লাস। ও আর ফিরে আসবে না। যে মুখ একসময় আমাদের বড় আদরের খুকুর ছিল, সেই মুখে
টুকরো উদ্ধত বেপর হাসি ফুটে উঠল। সেটা তোমার ভুল, সেটা তোমার ভুল। ও খুকু, ও এসে গেছে। আমি যথাসম্ভব নিজেকে শান্ত করে বললাম। ওর মুখে একটা অনিশ্চয়তার ভাব ফুটে উঠল। তারপর ও এগিয়ে এসে পাল্লার ফাঁক দিয়ে উকি মেরে দেখবার চেষ্টা করলো। ওকে যে আমি ফাঁদে ফেলেছি তা ও বুঝবার আগেই আমি 2 হাত ধরে ওর গলা টিপে ধরলাম। ও আমার হাত থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করলো। আমি আর ওকে সুযোগ দিলাম না। জোর করে আলমারির মধ্যে ঢুকিয়ে পাল্লাটা চেপে দিলাম। আমার মনে আনন্দ নেচে উঠল। যখন পাল্লাটা খুলব তখন আমি আমার খুকুকে ফিরে পাবো। কিন্তু আমার হিসেবে সামান্য ভুল হয়ে গিয়েছিল। তাড়াতাড়িতে আমি ওর গলাটা এত জোরে চেপে ধরেছিলাম যে ঘাড় মোটকে দেহটা শেষ হয়ে গিয়েছিল। খুকু আর ওর মধ্যে ফিরে আসার সুযোগ পাইনি। মানসিক রোগীদের এই হাসপাতালে প্রমীলা কোনোদিন আমার সঙ্গে দেখা করতে আসেনি। ওকে আমি দোষ দেই না। ওর বিশ্বাস আমি খুকুকে মেরে ফেলেছি। কিন্তু সঞ্জীব চৌধুরী প্রায়ই আসেন। আমি বুঝতে পারি ভদ্রলোক সমস্ত ঘটনার জন্য মনে মনে নিজেকে দায়ী করেন। তাই আমার প্রতি একটা দায়িত্ববোধও যেন অনুভব না করে পারেন না। তার মুখেই আমি শুনেছিলাম যে প্রমীলা আলমারিটাকে বিক্রি করে দিয়েছে। ওটাকে পুড়িয়ে ফেলা উচিত ছিল। কিন্তু খুকু তো আর কোনোদিন ফিরে আসবে না। কিন্তু রানুর আত্মা যে ওটার মধ্যে আবার আশ্রয় নিয়েছে সে বিষয়ে আমি সুনিশ্চিত। সুযোগ পেলেই ও আবার ওর বয়সী কোনো মেয়েকে ছলনায় ভুলিয়ে বেরিয়ে আসবে সেই আলমারি থেকে। তো আপনাদের জন্য একটা কথা বলে দিই, পুরনো আলমারি কেনার আগে আপনারা ভালো করে দেখে নেবেন। মনে রাখবেন 7 ফুট উঁচু মেহগনি কাঠের কালো বার্নিশ, সারা গায়ে সূক্ষ্ম কারুকার্য। আর একটা কথা, ডান দিকের পাল্লাটা আটকে যায়। আপনার যদি 10-12 বছরের মেয়ে থাকে তবে ওই পুরনো আলমারির ধার পাশ দিয়েও যেন হাঁটবেন না, এই আমার একান্ত অনুরোধ। দেখবেন মেহগনি কাঠে সূক্ষ্ম কারুকার্য। গল্পটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন। আজকের গল্প পাঠে রাজু, চঞ্চল, সুমন, নেহা এবং আমি রুমি। পরের সপ্তাহে আসছে কিছু ভয়, কিছু রহস্য নিয়ে আর একটা গল্প। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।